আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের ৪ নাম্বার পাঠ। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নেহাকে নিয়ে কলেজে গেলাম। নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের কাছে যাতেই ইকবাল বলল, ইকবাল হলো আমার বন্ধু, আরও দুজন আছে, সাকিব আর রিয়াদ। বলল, সাহিদ দোস্ত কলেজে নাকি একটা ইংলিশ জয়েন করবে। রিয়াদ বলল, শালা তোর তো শুধু মেয়েদের কথা, কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে, এসব। ছেলেটা কেবল আসলো কেমন আছে তা জিজ্ঞাসা না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম, আর ইকবাল শুধু রাগে ফসতেছে। আমি বললাম, দোস্ত এসব বাদ দে, ইকবাল নতুন ম্যাডাম ম্যারিড নাকি আনম্যারিড রে? ইকবাল গম্ভীরভাবে বলল, আমি কেমন করে বলবো? রিয়াদ বলল, সরি রে দোস্ত, রাগ করিস না প্লিজ, তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবে কে? ইকবাল অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, শালা মানে বুঝিস না, আজকে তোর খাওয়ানোর তারিখ। ইকবাল বলল, ভাই আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না। সাকিব বলল, পারবি না বললে তো আমরা শুনবো না, তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। ইকবাল করুণ সুরে বলল, ভাই তোরা বোঝার চেষ্টা কর। আমি ভাব নিয়ে ইকবালকে বললাম, কোনো বোঝাবুঝি নেই, খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা কিছু বলতে হবে? ইকবাল বলল, না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি। শালা তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম, এই তো গুড বয়, যা ভাবিস চল। এরপরে আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পরে 3 জন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নেহা আর ওর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? নেহা বলল, ভাইয়া ফুচকা খেতে মন চাইল তাই আসলাম। আমি বললাম, আচ্ছা তোরা যাই টেবিলে বসিয়ে পড়ো, আমি অর্ডার করতেছি। নেহা বলল, না ভাইয়া তুই যা, আমরা খাচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে রাখ। নেহার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতেই পিয়ন এসে বললেন, এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হল রুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হল রুমে গেলাম। যায়ে দেখি প্রিন্সিপাল স্যার এখনও আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন, এজন্য স্যার আমাদের হল রুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবিন্দু, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে আমাদের কলেজে একটা ইংলিশ টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও এটার ব্যতিক্রম হবে না। সবাই বলল, জি স্যার। আমি বললাম, কবে জয়েন করবে স্যার? প্রিন্সিপাল স্যার বললেন, আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেদিন তোমাদের নতুন টিচার জয়েন করবেন। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তোমরা হলে এই কলেজের সিনিয়র, সকল কিছু করার দায়িত্ব তোমাদেরই থাকে। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো। আর এইবারের যে অনুষ্ঠান হবে তার আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। সবাই বলল, ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার বললেন, এই অনুষ্ঠানের সকল কিছুর দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় সাহিদ হাসান সাহিরের ওপর, আর আমি আশা করি সে এই কাজে কোনো অবহেলা করবে না। সাহিদ হাসান দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার বললেন, তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? আমি বললাম, না স্যার, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল স্যার বললেন, গুড, আজকে 18 তারিখ, আর বাকি 3 দিন, যা করার ভালোভাবে করবে। তাহলে তোমরা যাও, আর সাহিদ তুমি আমার সাথে দেখা করবে। আমি বললাম, ঠিক আছে স্যার। আমরা সবাই হলরুমে থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমি বললাম, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার বললেন, ইয়েস আসো। আমিও রুমের ভেতরে গেলাম। স্যার আমাকে বললেন, সাহিদ শোন, তোমাকে কিন্তু সব দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বললাম, জি স্যার। প্রিন্সিপাল স্যার বললেন, আমি তোমাকে কিছু কথা বলি, আর এইভাবেই এই অনুষ্ঠানের সকল কিছু প্রস্তুত করবে। আমি বললাম, ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কাছের কথা বললেন, যেগুলো করলে অনুষ্ঠানটি ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। এরপরে নেহাকে ক্যান্টিনে নিয়ে যেয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর সেটা নিজ হাতে নেহাকে তুলে খাওয়ালাম।
এটা আমার প্রতিদিন কলেজ শেষের ডিউটি আর কি। প্রতিদিন কলেজ ছুটির পর নেহাকে নিজ হাতে ফুচকা খাওয়াই, এতে আমাকে খুব ভালো লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে না, কারণ সবাই জানে আমরা ভাই বোন। যাই হোক, আমার আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। নেহার নামাজ পড়ে। নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি আমার আপুকে তুলে খাইয়ে দিচ্ছি আর আপু আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে যাই, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে আপুর রুমে গেলাম। যাই দেখি আপু নামাজ পড়তেছে। এরপরে দুইজনে হালকা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম এতিমখানায়। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করেছি, সেটা আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি আর নেহা দুজনে বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম একটা লেকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতে রাত প্রায় 9টার বেজে গিয়েছিল, আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত 9টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজর পড়ল কয়েকটা পথ শিশুর ওপর। আমি বাইক নিয়ে ওদের কাছে গেলাম। বয়স হয়তোবা 6-7 এরকম হবে। রাস্তাও ধারে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। যাদের কাছে একটা করে পাতলা কাপড় আছে তাদের গায়ের সাথে অন্য জনেরা লেপ্টে আছে, তবুও তারা শীতের সঙ্গে পেরে উঠতে পারতেছে না। পাশেই একটা বাচ্চাকে দেখে চমকে উঠেছিলাম, কারণ তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পরনে যেটা ছিল সেটাই আছে। একে তো সে ছোট বাচ্চা, 4 থেকে 5 বছর হবে, তারপরে গায়ে কিছু নেই, আবার প্রচণ্ড শীত, যার ফলে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম। আমার গায়ের জ্যাকেট খুলে ওই বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করার সময় নেহাকে বললাম, নেহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নেহা বলল, কি সিদ্ধান্ত ভাইয়া? আমি বললাম, এই পথ শিশুদের জন্য একটা এতিমখানা তৈরি করতে চাই। নেহা বলল, এ তো ভালো সিদ্ধান্ত ভাইয়া। আমি বললাম, তারপরে এতিমখানা তৈরির উদ্যোগ নেই, আর আল্লাহর রহমতে সেটাতে সফলও হই। ওই পথ শিশুগুলো সহ মোট 40 জন ছেলে মেয়ে আছে আমার এই এতিমখানায়। যাই হোক, নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে চকলেটের একটা বক্স হাতে নিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবাই তুমি এতে থো? আমি বললাম, হ্যাঁ মামনি, আমি এসেছি। মিম বলল, আমাল দন্ন থি নিয়ে থো? আমি বললাম, আমার আম্মুর জন্য আমি চকলেট এনেছি। মিম কপালে চুমু দিয়ে বলল, থত্তি আমার চুন্দল বাবা। আন্নি তুমি তেমন আথো? নেহা বলল, ভালো আছি, আমার আম্মুটা কেমন আছে? মিম নড়ল, আমিও ভালো আছি। আমি মিমকে বললাম, আম্মু তোমার ভাইয়া আপুদের ডেকে নিয়ে এসো। মিম বলল, আত্মাথা বাবাই। মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছুই নেই মিম আমার মেয়ে এটা নিয়ে। 8 মাস আগে একটা বোরকা আর হিজাব পরা মহিলা এসে এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসে। ওই মহিলাটি কোনো কথা না বলে বাচ্চাটিকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটি ছিল খুব সুন্দর, তখন তার বয়স ছিল 4 মাসের মতো। সে আমার কোলে ঘুমাতো, আর তখন আমি এখানেই বেশি সময় থাকতাম। যাই হোক, বাচ্চাটির প্রতি আমার এক প্রকার মায়া জন্মে। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়, আর তার নাম রাখি মিম। সে ছোটবেলা থেকেই আমাকে বাবাই বলে ডাকে, আর নেহাকে আম্মু না বলে আন্নি আন্টি বলে ডাকো। তার কথা শুনলে আমার প্রাণ জুড়ে যায়। সেজন্য আমি এখানে দিনে 2 থেকে 3 বার আসি। রাতে এসে মিমকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাবার জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই ছাদে খেলতে গিয়েছিল। মিম এসে আমার কোলে বসলো। দারোয়ান চাচাকে আমার গাড়িতে যেই বিরিয়ানি ছিল তা নিয়ে আসতে বললাম। দারোয়ান চাচা বিরিয়ানি নিয়ে আসার পরে সবাইকে 1 প্যাকেট করে দিলাম। নেহা অন্য ছোট বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, আর আমুল মিমকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ওদের সবাইকে 5টি করে চকলেট দিলাম। এতিমখানার বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা বাচ্চাগুলোকে দেখাশোনা করে তার সাথে কিছু কথা বলে মিমকে নিয়ে বাসার থেকে বাহিরে আসলাম। মিম আজকে আমার বাসায় থাকবে, মাঝে মাঝেই আমার বাসায় নিয়ে যায়। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপরে আমার আর কিছুই মনে নেই।
চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে অপরিচিত মনে হলো। চারিপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বুঝতে পারলাম সকাল হয়েছে। আবার কিছু শহুরে পাখি যেমন কাক ইত্যাদি পাখি ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুজন আমার 2 হাত ধরে শুয়ে আছে। তারা দুজন হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি বোন, আমার কাঁদছিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কিভাবে থাকব, কি নিয়ে বাঁচব? আমি বললাম, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমাদের দুজনের কথাই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ল। আমার মেয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবাই, তুমি তা তো? আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, আমার আম্মু আমার কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। মিম আমার কপালে গালে চুমু খেতে খেতে বলল, বাবাই, তুমি দেনো আমারে থেলে দেও না, আমি তোমালে থালা বাঁধব না। তোমাল মতো থেউ আমালে থুলে থাওয়ায় না, তেও আমারে ঘুলতে নিয়ে দেয় না, আমারে থেলে দেও না বাবাই। আমি আর কি বলবো, নিজের কান্নার ধরে রাখতে পারলাম না। আমিও আমার মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে দিতে বললাম, আমি কখনো আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে, আর আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এরা দুজন আমাকে এত ভালোবাসে তা আজকের দিন না আসলে বুঝতে পারতাম না। তারা আমার রক্তের সম্পর্কের কেউ না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাই আজ আমাকে ছুঁড়ে ফেলে দিল। হয়তোবা এটাই দুনিয়ায় টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমার আপু আর মেয়ে কান্না বন্ধ করল। এখনও জড়িয়ে ধরেই আছে। নেহাকে দেখে মনে হচ্ছে রাতে কিছু মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু, তুই মনে হয় রাতে কিছু খাসনি, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করলাম। আপু আর কিছু না বলে ফ্রেশ হতে গেল। আপু যেতেই ডাক্তার রুমে প্রবেশ করল। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তুমি একটু ওঠো, তোমার বাবাই উঠে বসবে, ডাক্তার এসেছে। আমার কথা শুনে আমার মেয়ে আমার বুক থেকে উঠে পাশে বসল। আমি উঠে বসতেই আমার হাত শক্ত করে জড়িয়ে ধরল। ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করতেছেন স্যার? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? ডাক্তার বলল, স্যার, আপনি গত কয়েক সপ্তাহ ধরে রেগুলারভাবে চেক আপ করেননি, আর গতকাল মনে হয় আপনি কোনো বিষয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়েছিলেন, যার ফলে আপনার ব্রেনে এক প্রকার চাপ পড়ে আর আপনি সেন্সলেস হয়ে পড়েন। আমি বললাম, আমি কি আজকে বাসার যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে আর নিয়মিত চেক আপেও করতে হবে। আমি বললাম, ঠিক আছে। নেহা ফ্রেশ হয়ে আসলো। ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? নেহা বলল, আলহামদুলিল্লাহ। ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, তবে সতর্কভাবে চলতে হবে, যেন কোনোভাবে উত্তেজিত না হয়। নেহা বলল, ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পরে বয় এসে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আপু একটা প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটা আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি যাই ওদের কাছে বসতেই আমার আম্মু এসে আমার কোলে উঠে বসল। আমি আর কথা না বাড়িয়ে দুজনকেই খাইয়ে দিলাম। নেহাও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার আম্মু বলল, বাবাই, আমিও তোমাতে খাইয়ে দিব, বাবাই, আমিও তোমাকে খাইয়ে দিব। আমি বললাম, না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখন ছোট, আগে বড় হও। আম্মু বলল, না বাবাই, আমি পালবো, আন্নি তোমালে খাইয়ে জিততে আমিও দিব। আমি বললাম, আচ্ছা আম্মু দাও। এরপরে আমার মেয়ে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বিরিয়ানি আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট্ট হাত দিয়ে আমার গালে এবং নাকে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ের হাসি আর আটকে না। ফোকলা দাঁত দিনে খিলখিল করে হাসতেছে। আমার মেয়ের হাসি যেন মুক্তা ঝরতেছে। কে বলবে কিছু সময় আগে এদের জীবনে অন্ধকার বিরাজ করেছিল। এদের দুজনের এই হাসিকে আজীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিতে রাজি। যাই হোক, অসীম আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া শেষ করলাম। ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। নেহাকে বললাম, আপু, আজকে তুই কলেজে যাস না, রাতে তোর ঘুম জাগা আছে, আর আমার আম্মুকে দেখে রাখিস। নেহা বলল, ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আমি বললাম, আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবাই, তুমি কোথায় যাবে?
আমি বললাম, কলেজে যাব আম্মু। আমার মেয়ে বলল, আত্মাতা দাও আল আত্মা থময় আমাল দন্ন তকলে টানবে। আমি বললাম, ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না। আমার মেয়ে বলল, আত্মাতা বাবাই, বলেই কপালে একটা চুমু দিয়ে আমার কোলে থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় আসলাম। শরীরটাও বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আমার আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই, আমাল দন্ন তাদের এনে তো। পকেট থেকে চকলেট বের করে দিতে দিতে বললাম, আমার আম্মু আমাকে আনতে বলেছে, আমি না নিয়ে এসে পারি? চকলেট নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বেত্তা মানে মিম বলতে চাচ্ছে, আমার বেস্ট বাবাই। বলে কোল থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো, আন্নি আন্নি, দেখো আমার বাবাই আমাল দন্ন তকলেট নিয়ে এসেছে, তুমি নিবে? নেহা বলল, না আম্মু, তুমি খাও। আমার মেয়ে বলল, না আন্নি, তুমি এত্তো তা নেও, না হলে লাচ তলব। নেহা বলল, ওরে বাবা, আমার আম্মুটা দেখছি রাগও করতে জানে, তোমাকে আর রাগ করতে হবে না, দাও একটা আমি নিচ্ছি। আমার মেয়ে বলল, এই তো চুন্দোলান্নি। আমি ওদের কাহিনী দেখতেছি আর হাসতেছি। সন্ধ্যায় এতিমখানায় যায় মিমকে রেখে কিছুক্ষণ থেকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। পরের দিন দুজনে কলেজে গেলাম। ক্লাস করে বাহিরে এসে দেখি নেহাদের ক্লাসের একটা বাজে ছেলে নেহাকে বলতেছে, যেগুলো আমি নাই বললাম। ওর কথা শুনে নেহা কাঁদছে, আর ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যে এখানে এসেছি তা ওরা কেউ জানে না। আমার সাথে আমার বন্ধুরা ছিল, তারা মারামারির জন্য এক্সপার্ট। আমি আর কোনো কথা না বলে ওই ছেলেগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লাম, সাথে আমার বন্ধুরাও। ওদের ইচ্ছে মতো পিটাইলাম। আর আপনারা হয়তো জানেন, আমি আগে থেকেই অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে এই কলেজে আর কেউ দেখেনি। একটু পরে পুলিশ আসলো। এর মধ্যেই কে যেন ফোন করেছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর একজন বলল, দেখুন স্যার, আমাদের কিভাবে মেরেছে। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আরে শাহিদ স্যার, আপনি এখানে? ব্যবসা, এতিমখানা, হাসপাতাল থাকার কারণে এলাকার সবাই না চিনলেও প্রভাবশালী আর ক্ষমতাশালীরা আমাকে চিনে। পুলিশ অফিসারও এর ব্যতিক্রম নয়, কিন্তু আমি যে এই কলেজে পড়ি তা জানে না। আমি বললাম, আমি এই কলেজের ছাত্র। পুলিশ অফিসার বলল, আচ্ছা স্যার, আমরা আসি। এই এদের গালিতে ওঠাও। সহকারী বলল, ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখল, সবাই কিছুটা হতাশার মধ্যে আছে। তাই বললেন, তোমরা হয়তোবা ভাবতেছ আমি ইনাকে অ্যারেস্ট করলাম না কেন। শুনুন, ইনি হলেন সেই শাহিদ হাসান, যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া কাউকে মারে না। ইনি হলেন সেই শাহিদ হাসান, যিনি কয়েক মাস আগে নিজের টাকায় গরিব পথ শিশুদের জন্য এতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার অবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা সবাই কান খুলে শুনে রেখো, আজ থেকে কেউ যদি কোনো মেয়েকে, আর বিশেষ করে আমার বোনকে বাজে কথা বলে, তার চোখ আমি তুলে নিব, সে যেই হোক, মনে থাকে যেন। এরপরে বন্ধুদের বিদায় দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে একসাথে লাঞ্চ করে অফিসে গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যায় সবকিছু দেখে শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে, আর অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নেহাকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পরে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু ভালোভাবে দেখে নিলাম, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। অতপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো সেই আনন্দদায়ক মুহূর্ত, মানে নতুন ম্যাম স্টেজে ওঠার সময়। আমি আর আমার বন্ধুরা স্টেজের সামনে চেয়ারে বসে থেকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এখন সেই সময় উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখনই তোমাদের নতুন টিচার স্টেজে আসবেন, আর তাকে বরণ করে নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি এই কলেজের ছাত্র শাহিদ হাসান শাহিকে। শাহিদ হাসান শাহি, তুমি কোথায় আছো? এই মুহূর্তে স্টেজে উপস্থিত হও। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিজের দিকে তাকিয়ে ফুলের তোড়াটা ঠিক করতেছি। একটু পরেই ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কেউ একজন স্টেজে উঠেছে। ভাবলাম ম্যাডাম হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এখন নতুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য শাহিদ হাসানকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যামের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পাঠ এখানেই শেষে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।